হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে অস্থির পৃথিবী বা অস্থিত পৃথিবী সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এই অস্থির পৃথিবী যে অস্থির, সেটা কিন্তু আমরা সহজ ভাষায় বুঝতে পারি না বা সাধারণত সচরাচর বুঝতে পারি না যে পৃথিবী অস্থির। কিন্তু কিছু ঘটনা, কিছু প্রমাণ আমাদেরকে প্রমাণ করে দেয় যে পৃথিবী হচ্ছে অস্থির। তো সেটা সম্পর্কে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব, এবং এটা আশা করি যদি পুরো আলোচনাটা শোনো তাহলে পরিষ্কার হয়ে যাবে যে পৃথিবী যে অস্থির সেটা কতটা সত্য। তাহলে দেখো, এই যে অস্থির পৃথিবী যেটা আছে সেটা কিন্তু উপরে আমরা দেখতে পাচ্ছি কতগুলো ঘটনার ছবি কিন্তু দেওয়া রয়েছে। অগ্নুদ্গম, সুনামি, ভূমিকম্প, ভূমিধস। তাহলে এই যে আমরা এই জিনিসগুলো যে দেখতে পাই যে কোথাও অগ্নুদ্গম হচ্ছে, কোথাও সুনামি হচ্ছে, বা আমরা খবরে অনেক সময় লক্ষ্য করি যে ভূমিকম্পের জন্য এত প্রাণ চলে গেল, বা ভূমিধসের জন্য পার্বত্য অঞ্চলে এত এত পর্যটকের মৃত্যু ঘটলো। তো এই যে ঘটনাগুলো ঘটে না, এগুলো থেকেই প্রমাণিত হয় যে পৃথিবী হচ্ছে অস্থির। এবং আমরা আমাদের জেনে রাখা ভালো যে এই যে ঘটনাগুলো যেগুলো ঘটছে অস্থির পৃথিবীর, এগুলো কিন্তু প্রতিনিয়ত পৃথিবীর কোনো না কোনো প্রান্তে ঘটে চলেছে। বুঝতে পেরেছো? তো হয়তো আমরা যেখানে এখন আছি সেই জায়গাতে হয়তো ঘটছে না, কিন্তু পৃথিবীর কোনো না কোনো জায়গাতে এই অস্থিরতার লক্ষণ কিন্তু পৃথিবী প্রকাশ করছে। ঠিক আছে? তো দেখো, সেই কথাটাই প্রথমে লেখা আছে যে পৃথিবীকে আপাতত শান্ত স্থির বলে মনে হয়। কিন্তু ওপরের এই ঘটনাগুলোকে দেখলে আমাদের ধারণা কিন্তু বদলে যায়। পৃথিবীর কোথাও না কোথাও প্রতিনিয়ত, অর্থাৎ সব সময় ভূমিকম্প, অগ্নুদ্গম, ভূপৃষ্ঠের স্মরণ, পর্বত সৃষ্টি, ধস, হিমানি সম্প্রপাত প্রভৃতি ঘটনা ঘটে চলেছে। তাহলে এই ঘটনাগুলো সম্পর্কে আমি তোমাদের এক এক করে আলোচনা করি। ভূমিকম্প যেটা আছে, ভূমিকম্প আমরা প্রত্যেকেই জানি যে ভূমির কম্পন হচ্ছে ভূমিকম্প। ভূমির কম্পন মানে আমরা যে মাটিতে বসবাস করছি, পৃথিবীর উপরে পৃষ্ঠ, এটাকে ভূমি বলি আমরা সাধারণ কথায়। তো এই ভূমিকম্প দুভাবে হয়, একটা প্রাকৃতিক, একটা কৃত্রিম। তো প্রাকৃতিক যেটা হয় সেটাই কিন্তু ভূমিকম্প আমাদের তোমার ক্ষয়ক্ষতিটা বেশি ঘটায়। আর কৃত্রিম যেগুলো, ধরো ট্রেন গেল, বড় একটা লরি গেল, কোনো একটা ভারী ইয়ে গেল, যার জন্য যে মাটির কম্পন হয় সেটাকে হচ্ছে প্রাকৃতিক ভূমিকম্প। এর জন্য কখনো কখনো ক্ষয়ক্ষতি হয়, যেমন পারমাণবিক বোমা বিস্ফোরণ। পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে কিন্তু ভূমিকম্প অনুভূত হয়। তাহলে যখনই কোনো একটা বৃহৎ কাজ মানুষ করছে তখন কিন্তু ভূমির কম্পন হচ্ছে, তখন সেটাকে বলছে ভূমিকম্প। অগ্নুদ্গম, এটা আমাদের নতুন করে বলার কিছু নয়। যখন অগ্নুদ্গম হয় সেখানে আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়। হ্যাঁ, ভূপৃষ্ঠের স্মরণ, অর্থাৎ ভূপৃষ্ঠ যখন সরে যাচ্ছে, অর্থাৎ পাতের যে মুভমেন্ট হচ্ছে সেটার জন্য ভূপৃষ্ঠের স্মরণ। পর্বত সৃষ্টি মানে নতুন করে পর্বত সৃষ্টি। যে ভঙ্গিল পর্বত হচ্ছে, এই ভঙ্গিল পর্বতের গঠন কিন্তু এখনও চলছে, এটাকে বলছে পর্বত সৃষ্টি। বা যে কোনো ধরনের পর্বত সৃষ্টি, শুধুমাত্র ভঙ্গিল পর্বত বললে হবে না। ধরো ক্ষয়জাত পর্বত, সেটাও তো ক্ষয়ের ফলে সৃষ্টি হচ্ছে। তো এইগুলো হচ্ছে পর্বত সৃষ্টি। ধস, এটা আমরা প্রত্যেকেই জানি, খনি অঞ্চল এবং পার্বত্য অঞ্চলে ধসটা সব থেকে বেশি হয়। হিমানি সম্প্রপাত মানে কি? হিমানি মানে বরফের স্তূপ, এটা কিন্তু তোমার মেরু অঞ্চলে, অর্থাৎ শীতপ্রধান অঞ্চলে কিন্তু হয়ে থাকে। প্রভৃতি ঘটনা কিন্তু ঘটে চলেছে, এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু অস্থির পৃথিবীর কিন্তু লক্ষণ বা প্রমাণ। ঠিক আছে? বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখেছেন যে এর প্রধান কারণ হচ্ছে ভূপৃষ্ঠের চলন বা সরণ। অর্থাৎ সব জিনিসই যদি স্থির আছে তাহলে সেগুলো পরিবর্তন কেন হচ্ছে? তাহলে কোনো একটা জিনিস তো ওকে অস্থির করছে। তাহলে পৃথিবী নিজেই যখন অস্থির, তাহলে এই ঘটনাগুলো এর অস্থির পৃথিবীর জন্যই কিন্তু হয়ে থাকছে। তাহলে আমাদের পায়ের তলার, তাহলে এই অস্থির পৃথিবী সম্পর্কে এবারে আমাদের বুঝে নেওয়া যাক। এই অস্থির পৃথিবী সম্পর্কে প্রথম যে ধারণাটা সেটা হচ্ছে তোমার মহীসঞ্চরণ তত্ত্ব। মহীসঞ্চরণ, দেখো এখানে বলেছে অ্যালফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্ব। তাহলে মহীসঞ্চরণ মানে কি? মহী মানে হচ্ছে মহাদেশ। ঠিক আছে? আমাদের পৃথিবীতে কটা মহাদেশ আছে? আমাদের পৃথিবীতে 7টা মহাদেশ আছে এবং 5টা মহাসাগর আছে। তো এই যে মহাদেশগুলো আছে, এই মহাদেশগুলো ক্রমশ সঞ্চারিত বা চালিত হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এটাকে বলছে ইংরেজিতে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। এটা থেকে জানা যায়, এই ওয়েগনারের কন্টিনেন্টাল ড্রিফট থিওরি থেকে জানা যায় যে প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীতে সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে, যার নাম ছিল প্যানজিয়া, অবস্থান করত। আর চারিদিকে ছিল একটা বিশাল মহাসাগর, যার নাম ছিল প্যানথালাসা। বুঝতে পেরেছো? তাহলে একটাই তোমার মহাদেশ ছিল যার নাম ছিল প্যানজিয়া, এবং একটাই মহাসাগর ছিল। আমাদের যে 5টা মহাসাগর সম্পর্কে জানি সেগুলো মিলে কিন্তু একটাই মহাসাগর ছিল, যার নাম হচ্ছে তোমার প্যানথালাসা। পরবর্তীকালে কি হলো? প্যানজিয়া ভেঙে গিয়ে বিভিন্ন দিকে সঞ্চারিত হয়, অর্থাৎ মহাদেশীয় ভূত্বক
শিয়াল বিচ্ছিন্নভাবে মহাসাগরীয় ভূত্বকের উপর দিকে সঞ্চারিত হয়, কিন্তু মহাসঞ্চরণ তত্ত্ব থেকে মহাদেশ মহাসাগর সৃষ্টি, পর্বত গঠন, ভূমিকম্প, অগ্নুদ্গমের মতো ঘটনার কিন্তু পূর্ণ ব্যাখ্যা পাওয়া যায় না। বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে তোমার এই কন্টিনেন্টাল ড্রিফট থিওরির একটা নেগেটিভ দিক। তাহলে দেখো এখানে কি বলছে, বলছে যে প্রায় 2300 অর্থাৎ 2300 লক্ষ বছর আগে আমাদের পৃথিবীর সমস্ত স্থলভাগ একটি বিশাল ভূখণ্ড ছিল, তার নাম ছিল কি? প্যানজিয়া। আর সমস্ত জলভাগ প্যানথালাসা নামে একই সঙ্গে ছিল। প্রায় 20 থেকে 25 কোটি বছর আগে মেসোজোয়িক যুগে প্যানজিয়া ভেঙে যায়। নিরক্ষরেখা বরাবর উত্তরের ভূখণ্ড লরেসীয় এবং দক্ষিণের ভূখণ্ড গন্ডোয়ানা ল্যান্ড গঠিত হয়। তাহলে দেখো আমরা যদি আমাদের পৃথিবীর এই মানচিত্রটা দেখি, তাহলে এই মানচিত্রে দেখো এই অংশটা হচ্ছে তোমার নিরক্ষরেখা। ঠিক আছে, এই নিরক্ষরেখা বরাবর উত্তরের দিকে যে ভূখণ্ডগুলো আছে সেগুলো ছিল লরেসিয়া, আর দক্ষিণের যেটা আছে সেটা হচ্ছে তোমার গন্ডোয়ানা ল্যান্ড। লরেসিয়ার অপর নাম হচ্ছে আঙ্গারা ল্যান্ড, আর গন্ডোয়ানা ল্যান্ড হচ্ছে দক্ষিণের পাটটা। অর্থাৎ দুটো ভাগে অর্থাৎ বিভক্ত হয়ে যায় নিরক্ষরেখা বরাবর। কেন ভাগ হয়? তার কারণ নিরক্ষরেখায় কিন্তু পৃথিবীর গতিবেগটা সব থেকে বেশি, এটাই কিন্তু মনে করা হয়। তো দেখো ভূখণ্ড গন্ডোয়ানা ল্যান্ড গঠিত হয়। তাহলে লরেসিয়া ও গন্ডোয়ানা ল্যান্ডের মধ্যবর্তী অংশে টেথিস মহীখাত গঠিত হয়, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে বর্তমান ভূমধ্যসাগর। তাহলে দেখো এই যে তোমার পুরো ভূখণ্ডটা কিন্তু এক জায়গাতে ছিল, এর উপরের অংশটা হচ্ছে লরেসিয়া এবং নিচের অংশটা হচ্ছে তোমার গন্ডোয়ানা ল্যান্ড। তাহলে উপরের যে অংশটা আছে সেখানে কি কি রয়েছে গো? এখানে আমাদের যে বর্তমান যে মহাদেশগুলো যেমন আমেরিকা, তারপর ইউরেশিয়া, এশিয়া, এগুলো সবই কিন্তু উত্তরের দিকে ছিল। আর দক্ষিণে দেখো দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, এই অংশগুলো যেগুলো নিরক্ষরেখার দক্ষিণে আছে সেগুলো ছিল। তাহলে উত্তরের অংশটা ছিল নাম যেটা লরেসিয়া বা আঙ্গারা ল্যান্ড, এবং দক্ষিণের অংশটার নাম হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। আর তাদের মাঝে ছিল তোমার টেথিস মহীখাত। বুঝতে পেরেছো? টেথিস মহীখাত। আর এই যে দেখো পুরো মহাদেশটার নাম ছিল তোমার প্যানজিয়া, এটাও প্যানজিয়া, এটাও প্যানজিয়া, আর এই অংশটার নাম ছিল তোমার প্যানথালাসা। বুঝতে পেরেছো? তাহলে এবার দেখো এই যে টেথিস সাগরটা আছে, এই টেথিস সাগরটা কি হচ্ছে, বর্তমানে তোমার এই দুটো মহাদেশ সঞ্চারিত হয়ে তোমার কি হলো, তোমার পর্বতের সৃষ্টি করলো। সেই পর্বতগুলো কি কি গো? একটা পর্বতের নাম হচ্ছে যেটা এরকম জায়গাতে আছে হিমালয় পর্বত, যেটা নিয়ে আমাদের রিসার্চ সব থেকে বেশি আমাদের ভারতবাসীর ক্ষেত্রে। আরেকটা পর্বত গঠিত হলো যেটা হচ্ছে আল্পস পর্বত। এই দেখো এই জায়গাটা হচ্ছে আল্পস পর্বত, যেটা তোমার ওই আমাদের যে এশিয়া মহাদেশে আছে হিমালয় পর্বত, আর এটা আছে তোমার ওই ইউরোপ মহাদেশে এরকম জায়গাতে অর্থাৎ ইংল্যান্ডের কাছাকাছি আছে তোমার এই আল্পস পর্বত। তাহলে আমরা যেহেতু ভারতবাসী তাই হিমালয় নিয়ে আমরা সবসময় আলোচনা করি, কিন্তু এই যে আল্পস পর্বত আছে এই আল্পস পর্বতটাও কিন্তু টেথিস মহীখাত থেকেই সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আর ভূমধ্যসাগর এই যে নিচের এই যে অংশটা আছে এটা হচ্ছে তোমার ভূমধ্যসাগর, যেটা কি হচ্ছে বলছে যে এটাই কিন্তু ওই মহীখাতের অবশিষ্ট অংশ। অর্থাৎ একটা পর্বতমালা সৃষ্টি করলো হিমালয়, আরেকটা পর্বতমালা সৃষ্টি করলো আল্পস, আর বাকি যেটা পর্বতমালা সৃষ্টি হলো না সেটা কিন্তু এখন ভূমধ্যসাগর হিসাবে আছে। ভূমধ্যসাগরটা কি? দেখো এই আফ্রিকার এই উপরের অংশে এবং এই ইউরোপের মধ্য অংশে এই যে তোমার ছোট মতো যে সাগরটা আছে এটাকে বলছে তোমার ভূমধ্যসাগর। বুঝতে পেরেছো? তাহলে এইরকম করে তোমার সৃষ্টি হয়েছে ভূমধ্যসাগর। এবার কি পরবর্তীকালে মহাদেশীয় এবং মহাসাগরীয় ভূত্বকের উপর ভাসতে ভাসতে বিভিন্ন দিকে অগ্রসর হয় এবং পাত সঞ্চালনের মাধ্যমে বর্তমানের মহাদেশ এবং মহাসাগরগুলো গঠিত হয়ে এখন বিভিন্ন স্থানে অবস্থান করছে। অর্থাৎ এই যে অবস্থাটা বর্তমানে আমরা দেখতে পাই পৃথিবীর মানচিত্রের, সেটা কিন্তু বর্তমানে বিভিন্ন দিকে মুভমেন্ট করে কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছিল। পূর্বে কি ছিল? পুরোটাই একটা ছিল যেটার নাম ছিল প্যানজিয়া, এবং পুরো মহাসাগর ছিল একটাই যেটার নাম ছিল প্যানথালাসা। এবার কি হলো, নিরক্ষরেখা বরাবর তাদের ফাটল শুরু হলো, ফলে একটা অংশ তোমার উপরের দিকে চলে গেল যার নাম হচ্ছে লরেসিয়া, আরেকটা অংশ নিচের দিকে আছে যেটার নাম হচ্ছে তোমার গন্ডোয়ানা। লরেসিয়ার অপর নাম হচ্ছে আঙ্গারা ল্যান্ড। এবার কি এই দুটোর মধ্যে তোমার পর্বতের মহীখাত বরাবর কিন্তু পর্বতের সৃষ্টি হলো। একটা পর্বতমালা হচ্ছে হিমালয় পর্বতমালা, একটা পর্বতমালা হচ্ছে আল্পস পর্বতমালা, আর বাকি যেটা সৃষ্টি হলো না সেটা হয়ে গেল তোমার ওই তোমার ভূমধ্যসাগর। বুঝতে পেরেছো? এবং পরবর্তীকালে কি হলো, এটা হলো প্রথম পার্টের অংশ। পরবর্তীকালে কি হলো, উত্তর এবং দক্ষিণ আমেরিকা কিন্তু পশ্চিম দিকে মুভ করতে শুরু করলো, এখনও কিন্তু মুভ করছে বছরে একটা পরিমাণ। ঠিক আছে, এবং আটলান্টিক মহাসাগরের আয়তন যার জন্য বাড়ছে এবং প্রশান্ত মহাসাগরের আয়তন কিন্তু কমছে। এগুলো পরপর আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। তাহলে এটা গেল তোমার এই মহীখাত তত্ত্ব। এবার কি বলছে, এই ধারণার উপর ভিত্তি করে 1960
ঠিক আছে। দেখো মহীখাত তত্ত্ব যেটা, এটা এসেছিল 1912, এখানে বইয়ে লেখা নেই কিন্তু আমি তোমাদের বলে দিলাম 1912 সালে এই তত্ত্ব এসেছিল। এবং এই ধারণার উপর ভিত্তি করে 1960 মানে 1912 থেকে 1960 মোটামুটি 50 বছর ধরে রাখো, ঠিক আছে, 48 বছর হচ্ছে, তো মোটামুটি 50 বছর মনে রাখার জন্য ধরে রাখো, ভিত্তি করে 1960-এর দশক কী হলো, পাত সংস্থান তত্ত্ব বা প্লেট টেকটনিক থিওরির মাধ্যমে ভূবিদ্যায় এক যুগান্তকারী আবিষ্কার ঘটে, যা প্রায় সমস্ত রকম ভূপ্রাকৃতিক বিষয়ের বিজ্ঞানসম্মতভাবে স্পষ্ট এবং সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারে। এই তত্ত্ব কি বলছে, যে সমগ্র পৃথিবী কতগুলো পাতে বিভক্ত, অর্থাৎ 7টি বৃহৎ পাত, অর্থাৎ আমাদের যে তোমার 7টি মহাদেশ আছে সেগুলো প্রত্যেকটাই একটা পাত, এবং 8টি মাঝারি পাত এবং 20টিরও বেশি ছোট ছোট পাত আছে। এবং দেখো এই সমস্ত যে বিজ্ঞানীরা আছে, পিচো, উইলসন, ম্যাকেনজি, পার্কার, মর্গান প্রভৃতি ভূবিজ্ঞানীরা পাত সংস্থান সম্পর্কে গবেষণা করেন, এবং বর্তমানে ভূগোলের উপরে যতগুলো আলোচনা হয় সবই কিন্তু পাত সংস্থান তত্ত্বের উপরেই আলোচিত হয়ে থাকে, যেহেতু এটা গ্রহণযোগ্য, নবীন এবং সমস্ত রকম ব্যাখ্যা কিন্তু এই পাত সংস্থানের হিসাবে কিন্তু দেওয়া যায়। কন্টিনেন্টাল ড্রিফট থিওরি থেকেই কিন্তু পাত সংস্থান তত্ত্ব এসেছে, কিন্তু কন্টিনেন্টাল ড্রিফট থিওরিতে কিন্তু অনেক প্রশ্নের উত্তর দেওয়া যায় না। যেমন ধরো এখানে বলেই দেওয়া আছে যে তোমার এই যে মহাদেশ, মহাসাগর সৃষ্টি, পর্বত গঠন, ভূমিকম্প, অনুদ্গম, এগুলোর ব্যাখ্যা কিন্তু কন্টিনেন্টাল ড্রিফট থিওরিতে দেওয়া যায় না, কিন্তু পাত সংস্থান তত্ত্বতে কিন্তু এই সমস্ত ধারণা ব্যাখ্যা দেওয়া যায়। এবার দেখো এখানে কি বলছে, যে ভূবিজ্ঞানীদের মতে পৃথিবীর ভূত্বক কতগুলো শক্ত কঠিন খণ্ডে বিভক্ত, এগুলোকে বিজ্ঞানীরা এক একটা পাত বলেছেন। পাতগুলোর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের তুলনায় বেদ কিন্তু খুবই কম, পাতগুলো গড়ে 70 থেকে 150 কিলোমিটার পুরু, বুঝতে পেরেছ? অর্থাৎ এটা কিন্তু আমাদের ভূত্বকের উপরের অংশ। আমরা যে পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে যখন আলোচনা করেছি তখন ওই শিলামণ্ডল যে ক্রাস্ট অংশটা আছে সেই ক্রাস্টটাকেই কিন্তু বলছে পাত, বুঝতে পেরেছ? যেটা 70 থেকে 150 কিলোমিটার পুরু। ভূপৃষ্ঠ থেকে বহির্গুরুমণ্ডলের অ্যাস্থেনোস্ফিয়ার স্তর পর্যন্ত পাতগুলো বিস্তৃত। তাহলে অ্যাস্থেনোস্ফিয়ারটা কী করছে, ওই পরিচলন স্রোতের মাধ্যমে কিন্তু পাতগুলোকে মুভ করতে সচেষ্ট করছে। পিচ্ছিল অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর পাতগুলো খুব ধীর গতিতে সঞ্চালন করছে। অ্যাস্থেনোস্ফিয়ারের পরিচলন স্রোত এর অন্যতম কারণ। পাতগুলো তাদের সীমানা বরাবর কখনো একে অপরের দিকে, কখনো বিপরীত দিকে, আবার কখনো পাশাপাশি ঘর্ষণ করে অগ্রসর হয়। এভাবে পাত সীমানা বরাবর ভূমিকম্প, অগ্নুদ্গম, ভঙ্গিল পর্বত, সমুদ্রখাত, দ্বীপমালা প্রভৃতির সৃষ্টি হয়েছে। পৃথিবীতে মোট 7টি বড় পাত, 8টি মাঝারি পাত এবং 20টির মতো ছোট পাত কিন্তু রয়েছে, বুঝতে পারছো? তাহলে আমাদের যে 7টি বড় পাত কী আছে দেখো, 7টি বড় পাত হচ্ছে তোমার প্রশান্ত মহাসাগরীয় পাত, ঠিক আছে। এই দেখো আমি তোমাদের এই যে ম্যাপটা দেখাই, এই যে ম্যাপের এই যে তোমার প্রশান্ত মহাসাগর যেটা আছে, এই যে এই অংশটা এবং এই অংশটা একটাই মহাসাগর, সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় পাত। আর কি 2 নাম্বার দিয়েছে ইউরেশীয় পাত। তাহলে ইউরেশীয় পাত মানে এই যে আমাদের ইউরোপ মহাদেশ যেটা আছে এই অংশটা হচ্ছে ইউরেশীয় পাত, যেখানে তোমার আল্পস পর্বতমালা আছে। ইউরেশীয় পাত। উত্তর এবং দক্ষিণ আমেরিকা পাত, দেখো উত্তর এবং দক্ষিণ আমেরিকা দুটো আলাদা আলাদা করলে কিন্তু এখানে 6টা আছে, ওটা 7টা পাত হয়ে যাবে। তাহলে উত্তর আমেরিকা পাত এবং দক্ষিণ আমেরিকা পাত। এরপর কি আছে, আফ্রিকান পাত। তাহলে এই দেখো এই অংশটা হচ্ছে আফ্রিকান পাত, এই যে এই অংশটা হচ্ছে আফ্রিকান পাত। আফ্রিকান পাত এবং ভারত অস্ট্রেলীয় পাত। তাহলে ভারত, এই দেখো আমাদের হিমালয় পর্বতের দক্ষিণ দিকে আছে ভারত, আর এই অস্ট্রেলিয়া, এই দুটো মিলে কিন্তু একটা পাত তোমার গঠিত হচ্ছে। আর কি আন্টার্কটিকা পাত, যেটা কিন্তু সব থেকে দক্ষিণে। এই দেখো এখানে কিন্তু কোনো মানুষ বসবাস করে না, এই মহাদেশটা এখন শুধুমাত্র গবেষণার কাজে ব্যবহৃত হয়। শুধুমাত্র পেঙ্গুইনের অস্তিত্ব এখানে লক্ষ্য করা যায়। অত্যধিক শীতল, অর্থাৎ দক্ষিণ মেরুতে অবস্থান করছে আন্টার্কটিকা পাত। তাহলে এই কতগুলো পাত। এছাড়াও দেখো 8টি মাঝারি এবং 20টি ছোট ছোট পাত রয়েছে। এই অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর ভূত্বকীয় পাতগুলোর কতগুলো পরস্পরের দিকে, কতগুলো পরস্পর থেকে দূরে, আবার কতগুলো একই দিকে অগ্রসর হয়। ভূতাপ পরিবহনের মাধ্যমে পরিচলন স্রোত সৃষ্টি হয়। 1944 খ্রিস্টাব্দে ভূতত্ত্ববিদ আর্থার জেমস পরিচলন স্রোতের কথা উল্লেখ করেন। এর জন্যই পাতগুলো গতিশীল হয়। যে সীমানা বরাবর পাতগুলো পরস্পর থেকে দূরে সরে যায় তাকে বলা হয় অপসারী পাত সীমানা, বুঝতে পেরেছো? পাত সীমানা 2 রকমের হয়, ঠিক আছে। একটা যেটা পরস্পর থেকে দূরে সরে যায় সেটার নাম হচ্ছে গঠনকারী পাত সীমানা, যেটা পরস্পরের কাছে আসে সেটা হচ্ছে তোমার ধ্বংসাত্মক পাত সীমানা বা অপসারী পাত সীমানা, এবং যেটা পাশাপাশি মুভ করে সেটা হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা। তাহলে 3 রকমের পাত সীমানা সম্পর্কে এবার আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে প্রথম যে সীমানাটা সেটা কি, অপসারী পাত সীমানা বা ডাইভার্জেন্ট প্লেন।
প্লেট মার্জিন। তাহলে ডাইভারজেন্ট মানে কি? ডাইভারজেন্ট মানে হচ্ছে একে অপরের থেকে দূরে সরে যাওয়াটাকে বলছে অপসারী বা ডাইভারজেন্ট প্লেট মার্জিন। তাহলে যে সীমানা বরাবর পাতগুলো পরস্পর থেকে দূরে সরে যায় সেটাকে বলছে অপসারী পাত সীমানা, একে গঠনকারী পাত সীমানাও বলে থাকে বা কনস্ট্রাকশনাল প্লেট মার্জিন। আর কি বলা হয়? কারণ মহাসাগরীয় দুটি পাত পরস্পর থেকে দূরে সরে গেলে মাঝের ফাটল বরাবর ম্যাগমা উঠে এসে শীতল ও কঠিন হয়ে মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠন করে। তাহলে যেহেতু দুটো পাত যেখানে পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে সেখানে কি হচ্ছে? ভূপৃষ্ঠ গঠন হচ্ছে, যার জন্য এটা কি বলছে? গঠনকারী পাত সীমানা। সেই পাতের মাঝের ফাঁকটা পূরণ করার জন্য ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা বেরিয়ে আসছে এবং উপরে লাভারূপে প্রবাহিত হয়ে তোমার ভূপৃষ্ঠের গঠন করছে, যার জন্য এটাকে বলছে গঠনকারী পাত সীমানা। এবার 2 নম্বর পাত সীমানা কোনটা? সেটা হচ্ছে তোমার ধ্বংসাত্মক পাত সীমানা, অর্থাৎ যে সীমানা বরাবর দুটো পাত মিলিত হচ্ছে। তার বলছে যে সীমানা বরাবর পাতগুলো পরস্পরের দিকে অগ্রসর হয়ে সেটা হচ্ছে অভিসারী পাত সীমানা, হ্যাঁ, কনভার্জেন্ট প্লেট মার্জিন। একে আবার বিশালকারী পাত সীমানা বা ডিস্ট্রাকটিভ প্লেট মার্জিন বলা হয়। এর কারণ হচ্ছে বিশালকারী নয়, এটা বিনাশকারী, ঠিক আছে? এখানে প্রিন্টিং মিস্টেক আছে বইটাতে, এটা হবে তোমার বিনাশকারী পাত সীমানা, ঠিক আছে? বয়সী দন্তনায়িকা তার বিনাশকারী পাত সীমানা। তার কারণ হচ্ছে যে এই মহাসাগরীয় ভারী পাত এবং মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করায় নিমজ্জিত হয়ে পাত সীমানায় একাধিক আগ্নেয়গিরি আগ্নেয়দ্বীপের সৃষ্টি হয় এবং অস্থিত অঞ্চলে প্রায়ই ভূমিকম্প এবং ভূআলোড়ন ঘটিত হয়। দেখো 2 রকমের পাত সীমানা হয়, একটা হচ্ছে তোমার মহাদেশীয় পাত সীমানা যেটা হালকা, এবং মহাসাগরীয় পাত সীমানা যেটা কিন্তু ভারী, বুঝতে পেরেছো? এবার ধরো একটা হালকা গাড়ির সঙ্গে যদি একটা ভারী গাড়ির ধাক্কা হয় তাহলে কি হবে গো? হালকা গাড়িটা কিন্তু উপরের দিকে উড়ে যাবে, বুঝতে পেরেছো? ভারী গাড়িটা কিন্তু নিজের জায়গাতে থাকবে। তো তার জন্য কি হয়, যখন একটা মহাসাগরীয় পাতের সঙ্গে একটা মহাদেশীয় পাতের সংঘর্ষ হয় তখন স্বাভাবিকভাবেই মহাসাগরীয় পাতটা কিন্তু নিচের দিকে চলে যায় এবং মহাদেশীয় পাতটা কিন্তু উপরের দিকে উঠে যায়, ঠিক আছে? ঠিক একই রকমভাবে এটাকে বলছে নিমজ্জিত পাত সীমানা, অর্থাৎ যে সীমানা বরাবর মহাসাগরীয় পাতটা ভিতর দিকে ঢুকছে তখন সেখানে নিমজ্জিত পাত সীমানা সৃষ্টি হচ্ছে। এবার দেখো যে সীমানা বরাবর পাতগুলো পরস্পরের পাশাপাশি সঞ্চারিত হয়, অর্থাৎ এগুলো কিন্তু ধাক্কা হচ্ছে না, পাশাপাশি চলে যাচ্ছে, তাকে বলছে ট্রান্সফর্ম পাত সীমানা, ঠিক আছে? এখানে ভূমিরূপের গঠন বা ধ্বংস ঘটে না, তাই এখানে নিরপেক্ষ পাত সীমানা বলা হয়। এর একটি উদাহরণ হলো ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিজ চ্যুতি। এটা এই ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিজ চ্যুতিটা কিন্তু নিরপেক্ষ পাত সীমানার একটা উদাহরণ। আর কি বলছে দেখো, মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হয় পৃথিবীর অধিকাংশ ভঙ্গিল পর্বত। মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে। এবার পাত সীমানা কিন্তু কি হয়? পাত সীমানা আবার মহাদেশীয় হয়, মহাসাগরীয় হয়, মহাদেশীয় হয় এবং তোমার মহাসাগরীয় মহাদেশীয় হয়ে থাকে। এবং প্রায় 3 থেকে 4 কোটি বছর আগে ভঙ্গিল পর্বতকে প্রাচীন ভঙ্গিল পর্বত বলে, যেমন ইউরেশিয়া, ইউরল, ভারতের আরাবলি প্রায় 40 লক্ষ বছর আগে সৃষ্ট ভঙ্গিল পর্বতের নবিল ভঙ্গিল পর্বত, যেমন হিমালয়, আল্পস, রকি প্রভৃতি। তাহলে দেখো এটা হচ্ছে বর্তমান পৃথিবীর আমাদের চিত্র। এরপর দেখো আমাদের কতগুলো জিনিস একটু বুঝতে হবে। দেখো এখানে যদি আমরা চিত্রটা দেখি তাহলে বুঝতে পারবো। এই দেখো এখানে আমাদের যে 3 রকমের পাত সীমানা দেওয়া আছে, অপসারী বা গঠনকারী পাত সীমানা, বিনাশকারী পাত সীমানা এবং নিরপেক্ষ পাত সীমানা। এবং এখানে এই যে ধরো এরকম জায়গাতে এই দেখো এখানে যে পাত সীমানাগুলো ছবিটা দেওয়া আছে, এই যে মহাসাগরীয় পাত সীমানা দেখো নিচের দিকে নিমজ্জিত হচ্ছে, এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে মহাসাগরীয় পাতটা কিন্তু নিচের দিকে নিমজ্জিত হয়ে যাচ্ছে আর মহাদেশীয় পাতটা কি উপরের দিকে থেকে যাচ্ছে। ফলে কি হচ্ছে, এই সীমানা বরাবর দেখো এখানে কিন্তু অগ্নুদ্গম বা আগ্নেয়গিরির সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? আর পৃথিবীর মধ্যভাগে যদি সমুদ্রের মধ্যভাগে যদি কোনো অপসারী পাত সীমানা হচ্ছে তাহলে সেখানে কিন্তু শৈলশিরার সৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো? এই দেখো এই ছবিটাতে কিন্তু পাত সীমানার পুরোপুরি ছবি কিন্তু দেওয়া আছে। এই দেখো লিথোস্ফিয়ার, এখানে অ্যাস্থেনোস্ফিয়ারে যেহেতু পরিচলন স্রোতের সৃষ্টি হচ্ছে তাই কিন্তু একটা পাত আরেকটা পাত থেকে দূরে সরে যাচ্ছে এবং সেখানে গঠনকারী পাত সীমান্তের সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তাহলে এইটা গেল তোমার গঠনকারী পাত সীমানা। এবং এখানে দেখো পাত সীমানাগুলো দেখা যাচ্ছে মহাদেশ মহাসাগরের সংঘর্ষ, মহাদেশ মহাসাগরের সংঘর্ষ, তাহলে এই রকম ধরনের পাত সীমানা কিন্তু দেখতে পাওয়া যায়, ঠিক আছে? এবার দেখো এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার যে আমাদের যে পৃথিবী যে অস্থির সেটা সম্পর্কে কতগুলো কথা। কি বলছে? জিও ইনফরমেশান বলছে টেকটনিক শব্দটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে তোমার গঠন করা। 1965 সালে 1965 খ্রিস্টাব্দে প্রথম প্লেট শব্দটা প্রয়োগ করেন কানাডার পদার্থবিদ উইলসন, ঠিক আছে? 1967 খ্রিস্টাব্দে পাতের চলন সম্পর্কে তথ্য দেন ম্যাকেঞ্জি এবং পার্কার। 1968 খ্রিস্টাব্দে পাতের বিস্তারিত ব্যাখ্যা দেন মর্গ্যান।
তাহলে ভূবিদ্যা কোনটাকে বলছে? হ্যাঁ, জিওলজি বলছে পৃথিবীর উৎপত্তির ইতিহাস, পৃথিবীর উপাদান এবং পৃথিবীর গঠন প্রভৃতি সংক্রান্ত বিজ্ঞান হলো ভূবিদ্যা। পাত সঞ্চরণ আমরা অনুভব করতে পারি না, ঠিক আছে, আমরা কিন্তু বুঝতে পারি না যে পাত সঞ্চারিত হচ্ছে, কারণ পাতগুলো অত্যন্ত ধীর গতিতে চলে। যেমন প্রশান্ত মহাসাগরের পাত বছরে 10 সেন্টিমিটার করে পশ্চিম দিকে সরে যায়, আমেরিকান পাত বছরে মাত্র 2 থেকে 3 সেন্টিমিটার করে পশ্চিমে সরে। তাহলে এই দেখো, এই যে আমেরিকান পাত আমি তোমাদের কিছুক্ষণ আগে বোঝানোর সময় বললাম, এই যে আমেরিকান পাত আছে, উত্তর এবং দক্ষিণ আমেরিকান পাত, এটা বছরে কিন্তু এই 2 থেকে 3 সেন্টিমিটার এই পশ্চিম দিকে, অর্থাৎ এই দিকটা হচ্ছে পূর্ব দিক, এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, এই পশ্চিম দিকে কিন্তু মুভ করছে। তাহলে মুভ করলে কি হবে গো? এই যে প্রশান্ত মহাসাগর আছে, এই প্রশান্ত মহাসাগরীয় পাতটার কথা বলছে এখানে, এই প্রশান্ত মহাসাগরীয় পাত কিন্তু বছরে 10 সেন্টিমিটার করে পশ্চিমে সরছে। তাহলে 10 সেন্টিমিটার করে পশ্চিমে সরছে প্রশান্ত মহাসাগরীয় পাত, আবার এই আমেরিকান পাত যেটা আছে এটা কিন্তু বছরে 2 থেকে 3 সেন্টিমিটার পশ্চিম দিকে সরছে, ঠিক আছে। ফলে কি হচ্ছে বলো তো? ফলে এই যে আটলান্টিক মহাসাগরটা আছে, এই যে উত্তর এবং দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা ও ইউরোপের মাঝে যে আটলান্টিক মহাসাগরটা আছে, এর আয়তনটা কিন্তু তোমার বেড়ে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে এবার কি হচ্ছে, কোনো ভূআলোড়ন এবং পাতের চলনের জন্য ভূমিকম্প বা অগ্নুদ্গম ঘটলে বিপর্যয় ঘটে। হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে ভারতীয় পাত এবং ইউরেশীয় পাতের সংঘর্ষের ফলে। তাহলে দেখো, এই জায়গাতে আছে তোমার হিমালয় পর্বতমালা। তাহলে এই হিমালয় পর্বতমালা আমাদের কোন পর্বতমালার কথা বলা হলো? বলছে যে হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে ভারতীয় পাত এবং ইউরেশীয় পাত। তাহলে এই দিকটা হচ্ছে তোমার ভারতীয় পাত এবং এই দিকটা বলছে ইউরেশীয় পাত। এই দুটো পাতার সংঘর্ষের ফলে কিন্তু এখানে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। আর কি বলছে? ইউরেশীয় পর্বত সংঘর্ষের ফলে এবং আল্পস পর্বতমালা সৃষ্টি হয়েছে আফ্রিকা এবং ইউরেশীয় পাতের ফলে। দেখো, এটা হচ্ছে আল্পস পর্বতমালা, এরকম জায়গাতে আছে আল্পস পর্বতমালা, এই যে দেখতে পাচ্ছ, এই আল্পস পর্বতমালা কিসের ফলে সৃষ্টি হলো? আফ্রিকা পাত। আর এই যে ইউরেশীয়, আমাদের ইউরোপ মহাদেশ যে আছে, সেই ইউরেশীয় পাতের সংঘর্ষের ফলে তোমার এখানে তোমার সৃষ্টি হলো তোমার ওই আল্পস পর্বতমালা, ঠিক আছে। আল্পস পর্বতমালা সৃষ্টি হয়েছে ইউরেশীয় পাত সংঘর্ষের ফলে। আর বাকি যে অংশটা আছে সেটা তোমার ভূমধ্যসাগর হিসেবে অবস্থান করছে, এটা আমি তোমাদের আগেই বললাম। এবারে প্রশান্ত মহাসাগরের আয়তন ক্রমশ ছোট হচ্ছে, আমি তোমাদের বললাম যে এখানে এটা পশ্চিম দিকে যেহেতু মুভ করছে, প্রশান্ত মহাসাগরের আয়তনটা ছোট হচ্ছে, আটলান্টিক মহাসাগরের আয়তনটা কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে, ক্রমশ বাড়ছে। এবং হিমালয় পর্বতমালা উচ্চতা তেমনই কিন্তু বেড়ে যাচ্ছে, হিমালয় পর্বতমালা কিন্তু উচ্চতা বাড়ছে এবং একই সঙ্গে সঙ্গে আল্পস পর্বতেরও কিন্তু উচ্চতা বাড়ছে, শুধুমাত্র হিমালয় পর্বতমালা নয়। এর কারণ হচ্ছে পাত সঞ্চারণ। এবারে তাপ পরিচালন পদ্ধতি সক্রিয় থাকায় পৃথিবীতে অন্তত 6 × 10⁸ বছর ধরে পরিচালন পদ্ধতিতে তাপ পরিবহন ও পাত সঞ্চালন হচ্ছে। সৌরজগতের অন্যান্য গ্রহতেও তাপ পরিচালন পদ্ধতি সক্রিয় আছে, অর্থাৎ অন্যান্য গ্রহ বলতে আমাদের অন্যান্য যে গ্রহগুলো আছে, বুধ, শুক্র, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই যেগুলো আছে, এখানেও কিন্তু বলছে যে পরিচালন পদ্ধতি কাজ করছে। হ্যাঁ, সৌরজগতের অন্যান্য গ্রহ তাপ পরিচালন পদ্ধতি সক্রিয় আছে। মধ্য আটলান্টিক শৈলশিরা আটলান্টিক মহাসাগরের উত্তরে আইসল্যান্ড থেকে দক্ষিণে বুভেট পর্যন্ত 16,200 কিলোমিটার দীর্ঘ এবং 1,200 কিলোমিটার উঁচু, ঠিক আছে, 1000 থেকে 2000 মিটার উঁচু, অর্থাৎ এই বরাবর, অর্থাৎ আটলান্টিক মহাসাগর বরাবর এই যে তোমার এখানে যে শৈলশিরা, অর্থাৎ এই যে পাতটা মুভ করছে, তাই এই মাঝ বরাবর কিন্তু কি বলছে, শৈলশিরা অবস্থান করছে মহাসাগরের অভ্যন্তরে। এবার দেখো এখানে কি বলছে, গুরুত্বপূর্ণ তথ্য কি, যে ভূ অভ্যন্তরীণ শক্তির জন্য ভূত্বকের কোথাও না কোথাও সবসময় পরিবর্তন হচ্ছে। বর্তমান ভূপৃষ্ঠ লক্ষ লক্ষ বছরের ভূতাত্ত্বিক কার্যকলাপের ফল, অর্থাৎ আমরা পৃথিবীর যে রূপটা এখন বর্তমানে দেখছি, এটা কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে পরিবর্তন হয়েছে এবং বর্তমানে আমরা কিন্তু সেটা লক্ষ্য করছি, ঠিক আছে। এবার দেখো, এটার উপরে কিছু কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। যেমন প্রথম যেটা আছে সেটা বলছে কি, যে পাত কাকে বলে, ঠিক আছে, পাত জিনিসটা কি, তোমাদের প্রশ্ন আসতে পারে পাত কি। তাহলে দেখো, পাত কোনটাকে বলছে, পৃথিবীর বাইরের আবরণটা কতগুলো শক্ত ও কঠিন খণ্ডে বিভক্ত। অ্যাস্ট্রোস্ফিয়ারের উপরে ভাসমান এবং খণ্ডগুলিকে এই খণ্ডগুলিকে বলা হয় পাত। তাহলে অ্যাস্ট্রোস্ফিয়ারের উপরে যে ভাসমান খণ্ডগুলো রয়েছে সেগুলিকেই তোমার পাত বলছে। পাতগুলোর আয়তন অনেক বেশি কিন্তু বেদ কম। মহাদেশ, মহাসাগর অথবা মহাসাগর দুরকম অংশ নিয়ে পাত গঠিত হতে পারে। মহাসাগরীয় পাতের চেয়ে মহাদেশীয় পাতের বেদ বেশি বা পুরু, যেহেতু ওর ঘনত্বটা কম তাই বেদটা কিন্তু বেশি। এবার দেখো, ভূপৃষ্ঠের 7টি বড় পাত কী কী গো? আমি তো তখন আলোচনা করার সময় বললাম 7টি বড় পাত: প্রশান্ত মহাসাগরীয় পাত, ইউরেশীয় পাত, উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত, আফ্রিকান পাত, ভারত অস্ট্রেলিয়া পাত এবং আন্টার্কটিকা পাত। মাঝারি পাত 8টা কী কী? দেখো, মাঝারি পাত 8টা হচ্ছে তোমার চীন, ফিলিপাইন, আরবীয়, ইরান, নাজমা,
কোকোস, ক্যারিবিয়ান এবং স্কোশিয়া। ঠিক আছে, এই 8টা হচ্ছে তোমার মাঝারি পাত। আর 20টিরও বেশি উপপাত আছে, যেগুলো কিন্তু আমরা এখন অতটা ইয়ে করে নেই। এবার দেখো তোমাদের পাত সীমানাগুলো সম্পর্কে জানতে হবে। অপসারী পাত সীমানা মানে বললাম যেটা হচ্ছে তোমার গঠনকারী পাত সীমানা, অর্থাৎ যখন দুটো পাত দূরে সরে যাবে তখন মাঝখানে যেটা হবে তখন সেটা অপসারী পাত সীমানা। অভিসারী পাত সীমানা মানে যেটা ধ্বংসাত্মক পাত সীমানা, অর্থাৎ যখন দুটো পরস্পরের মধ্যে ধাক্কা লাগবে তখন সেটা হচ্ছে তোমার ধ্বংসাত্মক পাত সীমানা। ট্রান্সফর্ম পাত সীমানা মানে যখন পরস্পরের মধ্যে কোনো কিছু ধ্বংস হবে না, পাশাপাশি সেটা মুভ করবে, সেটা হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা বা ট্রান্সফর্ম পাত সীমানা। এবার দেখো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি যে প্যানজিয়া বা প্যানথালাসা, যে ছোটো ছোটো প্রশ্ন। প্যানজিয়া মানে সমস্ত মহাদেশকে একসঙ্গে বলা হয় প্যানজিয়া। 50 কোটি বছর পূর্বে পৃথিবীর সমস্ত মহাদেশ একসঙ্গে ছিল, যার নাম ছিল প্যানজিয়া। প্যানথালাসা ওই 50 কোটি বছর আগে সমস্ত মহাসাগর এক জায়গাতে ছিল, যার নাম হচ্ছে তোমার প্যানথালাসা। পরিচলন স্রোত কি? দেখো অ্যাস্থেনোস্ফিয়ারে যেটার জন্য প্লেট মুভ করে সেটাকেই বলছে পরিচলন স্রোত। পরিচলন স্রোত দেখো ভূ অভ্যন্তরে তাপের তীব্র অসমতার কারণে গুরুমণ্ডলের ঊর্ধ্ব অংশ অ্যাস্থেনোস্ফিয়ারের যে তাপ প্রবাহের সৃষ্টি হয় তাকে পরিচলন স্রোত বলে। এই স্রোতের ফলে ভূপৃষ্ঠের পাতগুলি পরস্পরের বিপরীত দিকে চলমান হয়। পরিচলন কক্ষ কোনটাকে বলছে? পরিচলন কোক বা পরিচলন সেল কক্ষ বলছে পরিচলন স্রোতের প্রভাবে ভূ অভ্যন্তরের ম্যাগমা গতিশীলতা লাভ করে ওপরে উঠে এসে শীতল এবং কঠিন হয়ে ভূত্বকের নিকট দুদিকে সরে যায়। এরকম ওই স্রোত কিছুটা নিম্ন দিকে প্রবাহিত হয়ে যে কক্ষের সৃষ্টি করে তাকে পরিচলন কক্ষ বলা হয়। ঠিক আছে, এবার দেখো মহাদেশ এবং মহাসাগরীয় পাত কিভাবে সঞ্চারিত হয়। বলছে ভূত্বক যেসব পাতের সমন্বয়ে গঠিত সেগুলো স্থির নয়, এই পাতগুলো গতিশীল। জলের ওপরে কাঠ ভাসার মতোই অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভূত্বকীয় পাতগুলো কোনোটি পরস্পর দিকে অগ্রসর হয়, কোনোটি পরস্পর থেকে দূরে সরে যায়, আবার পাশাপাশি অগ্রসর হয়। মহাদেশ এবং মহাসাগরগুলো পাতের উপরই অবস্থিত, তাই মহাদেশ এবং মহাসাগরগুলো সঞ্চরণশীল হয় পরিচলন স্রোতের জন্য। এবার দেখো যেটা আছে নিমজ্জিত পাত সীমানায় একাধিক আগ্নেয়গিরি সৃষ্টি হয় কেন? অর্থাৎ মহাদেশীয় মহাসাগরীয় পাত সীমান্তে যে মহাসাগরীয় পাতটা মহাদেশীয় পাতের নিচে ঢুকে যায় সেখানে কিন্তু আগ্নেয়গিরির সৃষ্টি হয়। এবং কেন সৃষ্টি হয়? দেখো যখনই মহাদেশীয় পাত এবং মহাসাগরীয় পাতের মধ্যে হবে, সাগরীয় এবং মহাদেশীয় পাত পরস্পরের দিকে চলনমানের ফলে ভারী মহাসাগরীয় পাত হালকা মহাদেশীয় পাতের নিচে নিমজ্জিত হয়, ফলে সৃষ্টি হয় গভীর সমুদ্র খাত, যেমন প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। ঠিক আছে, নিমজ্জিত পাতের কিছু অংশ প্রবেশ করে অ্যাস্থেনোস্ফিয়ারে এবং গলতে শুরু করে। দুটো পাত বরাবর এই গলিত পদার্থ ভূত্বকের বাইরে চলে আসে। এই কারণে নিমজ্জিত পাত সীমানায় একাধিক আগ্নেয়গিরি এবং আগ্নেয়দ্বীপের সৃষ্টি হয়, যেমন ভারতের ব্যারেন দ্বীপ। এই দেখো এই ছবিগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, এরপর আমাদেরকে দেখো একটা আলোচনা করতে হবে, সেটা কি যে মহীসঞ্চরণ পাত এবং পাত সংস্থান তত্ত্বের তুলনামূলক আলোচনা। তাহলে মহীসঞ্চরণ পাত এবং পাত সংস্থান পাত দুটোই কিন্তু আমরা পড়েছি এবং জানি। মহীসঞ্চরণ পাত প্রথম এসেছিল 1912 সালে এবং তার 50 বছর পরে, প্রায় 50 বছর পরে 1960 সালে তোমার পাত সংস্থান তত্ত্ব এসেছিল। কিন্তু মহীসঞ্চরণ তত্ত্বের উপর বেশ করেই কিন্তু পাত সংস্থান তত্ত্ব গ্রহ করেছে, কিন্তু যেহেতু এটা নবীন এবং সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে তাই কিন্তু পাত সংস্থান তত্ত্বটা বেশি গ্রহণযোগ্য। তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা তুলনামূলক আলোচনা করতে চাই তাহলে কি সাদৃশ্য কী বলতো? বলছে উভয় পাত তত্ত্বে ভূখণ্ড সঞ্চরণের নেপথ্যে বল হিসাবে আনুভূমিক বলের কথা স্বীকার করা হয়েছে, অর্থাৎ দুটোতেই কিন্তু আনুভূমিক বল কাজ করছে। আর কি দুই তত্ত্বেই মহাদেশীয় সঞ্চরণের উল্লেখ করা হয়েছে, অর্থাৎ দুটোই বলছে যে মহাদেশ সঞ্চারিত হচ্ছে। মহীসঞ্চরণ মতবাদ অনুসারে আজ থেকে 20 কোটি বছর আগে পৃথিবীর মানচিত্র আজকের মতো ছিল না, ক্রমাগত ভাঙ্গন এবং সংকোচনের মাধ্যমে বর্তমান অবস্থায় এসেছে। পাত সংস্থান অনুসারে ভূত্বক কতগুলি মহাদেশীয় এবং মহাসাগরীয় পাতের সমন্বয়, এগুলি পরিচালন স্রোত অনুসারে কখনো পরস্পরের দিকে কখনো বিপরীত দিকে চালিত হয়ে আজকের পৃথিবী গঠন করেছে। এবার বৈসাদৃশ্য কি? বলছে মহীসঞ্চরণ তত্ত্বে ভঙ্গিল পর্বত সৃষ্টি, আগ্নেয়গিরি সৃষ্টি প্রভৃতি যথাযথ ব্যাখ্যা মেলে না, কিন্তু যার যথাযথ ব্যাখ্যা কিন্তু পাত সংস্থান তত্ত্বে পাওয়া যায়। 2 নম্বর কি? মহীসঞ্চরণ তত্ত্ব অনুযায়ী শিয়াল সীমা স্তরের উপর ভাসমান, কিন্তু পাত সংস্থান তত্ত্বে বলা হয়েছে শিয়াল সীমা দুটি স্তরই অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসমান। বুঝতে পেরেছো? অর্থাৎ এক্ষেত্রে কিন্তু শিয়াল এবং সীমাকে আলাদা করে দেখা হয়নি। মহীসঞ্চরণ অনুসারে জোয়ারি বল এবং অভিকর্ষজ বলকে মহাদেশের সঞ্চরণের কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। পাত সংস্থান তত্ত্ব অনুসারে পরিচলন স্রোত পাতগুলির চালিকা শক্তি হিসাবে কাজ করে। তাহলে এখানে যেহেতু দুটো বলকে কথা বলা হয়েছে, একটা হচ্ছে জোয়ারি বল, একটা অভিকর্ষজ বল, এখানে কিন্তু তোমার কি হচ্ছে পাত সংস্থান তত্ত্বে শুধুমাত্র পরিচলন শক্তির কথাটাই কিন্তু বলা হয়েছে। তাহলে এই হচ্ছে তোমার দুটো তত্ত্বের মধ্যে একটা তুলনামূলক আলোচনা। তাহলে দেখো আমি তোমাদের অস্থির পৃথিবী সম্পর্কে
মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, এবং তার সঙ্গে সঙ্গে কতগুলো স্কেচ বা ছবি যেগুলো আছে সেগুলো তোমরা একটু দেখার চেষ্টা করবে। সব থেকে ভালো ছবি যেটা, সেটা হচ্ছে এইটা, যেটা পাঁচ সীমান্তকে খুব সুন্দর করে এখানে বুঝিয়ে দিতে পারছে, ঠিক আছে, এই ছবিটা। আর তোমার আঙ্গারা ল্যান্ড এবং গন্ডওয়ালা ল্যান্ডের যে ছবিটা, যে টেথিস মহাসাগরের যে ছবিটা, সেটা কিন্তু দেখো এই ছবিটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়েছে। এই যে ছবিটা আছে এখানে কিন্তু খুব পরিষ্কার করে তোমরা বুঝতে পারবে যে দুটো লরেসিয়া এবং আঙ্গারা ল্যান্ড তার মাঝ বরাবর যে টেথিস মহীখাত আছে সেটা কীভাবে তোমার এই সমস্ত পর্বতের সৃষ্টি করলো। এই ছবিটাও কিন্তু তোমরা নিতে পারো স্ক্রিনশট। এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাবে যে কোথায় কোন সাগর পর্বত আছে এবং ভূমধ্য সাগরের অবস্থানটা। তাহলে এতদূর পর্যন্তই। দেখো, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।